আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের আজকে যে দ্বিধা বিভক্তি, আমি তো একতাবদ্ধ করতে চাইছিলাম বহুদিন, যখন ব্যবসায়ী সংগঠন এফবিসিসি এর প্রেসিডেন্ট ছিলাম 2004 3-4 ছিলাম, তখন আমি একটা সংস্কার প্রস্তাব দিই। যেই সমস্যাগুলো নিয়ে আমি বলতেছি, এই সমস্যাগুলো সমাধান এবং কিভাবে একীভূত করা যাবে সমাজকে, কিভাবে এই তীক্ষ্ণ শানিত বিভক্তিকে কিছু কমানো যাবে, সেটা নিয়ে আমি একটা রাজনৈতিক সংস্কারের দেই, মানে অনেকগুলো এজেন্ডা দেই। তো আমি সকালে 11টার সময় দিই, তখন কিন্তু আমি বিএনপি করি, আমি বিএনপিতেই আছি। তো আমি যখন এজেন্ডা দিয়ে আমি 11টা থেকে 1টা পর্যন্ত সাংবাদিক সম্মেলন করছি, 5টার সময় আমি বিদেশে চলে গেছি। রাত্রে তারপরের দিন সকাল থেকে শুধু টেলিফোন আসতেছে যে ভাই আপনি দেশে আসেন না, আপনাকে অ্যারেস্ট করব। ভাই আমি এফবিসিআই প্রেসিডেন্ট, আমি বিএনপি করি, আমাকে কেন অ্যারেস্ট করবে? বলবে না এখানে সরকার খুব অসন্তুষ্ট, আপনাকে অ্যারেস্ট করবে। তা বললাম তো অ্যারেস্ট করবে সেজন্য কি আমার দেশ থেকে আমি পালা যাবো? তো আমি দেশে চলে আসছি। 5 দিন পরে আসার পরে দেখলাম যে বাড়ির সামনে অসংখ্য লোক আনাগোনা করে। তারপরে বাধ্য হইয়া আমি উনি যাদের সাথে আছে ওই দেশের সাথে যোগাযোগ করলাম যে ভাই এই সমস্যা দেখা যাচ্ছে। তো যাই হোক, ওনারা সাহায্য সহযোগিতা করাতে আমাকে আর অ্যারেস্ট করা হয়নি। কিন্তু এখন আমার সাথে কোনো মন্ত্রী কথা বলে না, প্রধানমন্ত্রীর অফিসে আমি যাওয়া আমার পক্ষে আর সম্ভব না, কেউ কথা বলে না। তার কয়েক মাস পরে এই আপনার গ্রেনেড হামলা হইল। তো গ্রেনেড হামলাতে সেদিন আমি ছিলাম আবার দিল্লিতে, ওর আগে গেছি পাকিস্তানে, সেদিন গেছি দিল্লিতে। তো রাত্রে 8:30টার সময় আমি এটা পাবলিকলি আমার লাইফে প্রথম কথাটা বলতেছি। এর আগে কোনো দিন আমি এই জিনিসটা কোনোদিন পাবলিকলি বলি নাই, কিন্তু আজকে আপনাদের যে কর্মকাণ্ড আমি দেখতেছি তাতে আমার মনে হয় এটা আপনাদের শোনা উচিত। এবং সৌভাগ্যবশত 2 নেত্রী এখন জীবিত আছে। যদি একজন মারা যেত, আল্লাহ না করুক, তাহলে বলতে পারতেন যে ভাই উনি মিথ্যা কথা বলতেছে। তো আমি 2 নেত্রীকে মনে রেখেই আমি কথাটা বলতেছি। তো সেদিন আমি 8:30টার সময় রাত্রের, ওই দিনেই যেদিন গ্রেনেড হামলা হলো, 8:30টার সময় দিল্লির একটা হোটেলের লবিতে বসে আমার এক ইন্ডিয়ান বন্ধুর সাথে কথা বলতেছি। হঠাৎ করে রিসেপশন থেকে টেলিফোন নিয়ে আসি, আমাকে বললো যে স্যার আপনার একটা জরুরি কল আছে। তো ওই টেলিফোনটা ধরার পরে উনি বললেন যে স্যার ম্যাডাম কথা বলবে। তো এটা দুঃখের বিষয় বা সুখের বিষয়, যাই হোক, আমার বাড়িতেও যখন অপারেটর কল করে তখন কথা ম্যাডাম কথা বলবো। তো আমি বলছিলাম আমার বউ টেলিফোন করছে, তো ওই বেটারে এক ধমক দিলাম, মেয়ে রাখো, এখন কাজ আছে, আমি পরে কথা বলবো। তো উনি বলে স্যার প্রধানমন্ত্রী কথা বলবো। তাহলে ভাই আপনি ম্যাডাম কোন কেন, আপনি প্রধানমন্ত্রী কইতে আপনার অসুবিধাটা কোথায়? যাই হোক, আমি টেলিফোন ধরলাম। তো তখনকার প্রধানমন্ত্রী আমাকে বলল আপনি কই? আমি বললাম যে আমি তো দিল্লি। বলল যে তাহলে আজকে রাত্রে কি আসতে পারবেন? আমি বলবো আজকে তো আর ফ্লাইট নাই, তো আমাকে তো কালকে আসতে হবে। তারপরের দিন আমি আসছি 2:30 বাজে। আমি এয়ারপোর্টে নেমে আমি যখন আসতেছি, হঠাৎ আমার যে জন্যই হোক জানি না, এখন আমি ড্রাইভারকে বললাম যে 5 নম্বর রোডে যা, অর্থাৎ তখনকার বিরোধী নেত্রী শেখ হাসিনার বাসা চলো। তা আমি সেখানে গেছি, উনি সবাইকে বেড টেড করে দিয়ে অনেকক্ষণ আমার সাথে কথা বললো, প্রায় ঘন্টাখানেক ছিলাম। তারপর সেখান থেকে আমি বাসায় আসতেছি। আমি যখন পার্লামেন্ট ভবনের সামনে আসি, তখন প্রধানমন্ত্রী অফিস থেকে আবার কল করছে, বললো যে প্রধানমন্ত্রী নিজেই এখন টেলিফোনে বললো যে আপনি কই? আমি বললাম যে আমি তো আসছি, আমি ওই বিরোধী দলীয় নেত্রীর কাছে গেছি, এখন আমি বাসায় ফেরত যাচ্ছি। তো একটু রাগ করছে যে আমি আপনাকে ডাকলাম, আপনি আমার সাথে কথা না বললে ওখানে গেলেন। যাই হোক,
ওই আর টেলিফোনটা রেখে দিল একটু রাগ করে। তারপরের দিন টাইম দিল আমাকে 2টায়, তা আমি উনার অফিসে গেছি। তুমি এই ঘটনাগুলো আমাকে একদম ধারাবাহিকভাবে বললো যে এই ঘটনা হয়েছে। তখন আমাকে বললো যে একটা কাজ করেন, আপনি এখন তার কাছে যান, তাকে একটু বুঝাই বলেন। তো আমি বললাম যে ম্যাডাম তাহলে আগে গিয়া তো ভালো করছিলাম, আগে যাওয়াতে তো এখন আমার যাওয়ার কোনো অসুবিধা নেই। তখন উনি মুচকি হাসিটা বললে যে হ্যাঁ মনে হয় ভালোই করছেন। ওই দিন থেকে ওই 25 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত আমার যতটুকু খেয়াল পড়ে আমি 5 বার আমাকে উনি পাঠাইছে। তো এক পর্যায়ে উনি বিরক্ত হইয়া আমারে ম্যাডাম বললো যে আপনি তো কিছু করতে পারলেন না, তো আপনারা মহিলারা কিছু মনে করবেন না এখানে। আমি বললাম যে ম্যাডাম যদি এটা 2 পুরুষের ভিতরে হয়তো একটা কিছু করে ফেলতে পারতাম, কিন্তু 2 মহিলার নেতৃত্ব কার কাছে যাই আমি তর্ক বিতর্ক করবো, সেই জন্য এত আগাইতে পারতেছি না। কথা বুঝতে পারবে? তো তখন একটা বেজার লাগছে যে বিএনপি একটা মিটিং দিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তাঙ্গনে, একই দিন তার পরবর্তীতে মানে তার 2 দিন পরে আওয়ামী লীগ একই জায়গায় একই সময় তারাও মিটিং দিয়ে বলছে মুক্তাঙ্গনে। তো এখন 2 পার্টি যদি ওইখানে যায় তো তাহলে তো বিরাট সমস্যা, মারামারি তো হবেই, আপনিও জানেন আমিও জানি। তখন ম্যাডাম আমায় আবার ডাকলো, বলে আমরা আগে মিটিং দিলাম, তো উনি পরে মিটিং দিল, ওনাকে বলেন যাই মিটিং উইথড্র করতে। তো আমি 2-1 দিন যাই আসি, কোনো লাভ হচ্ছে না। পরে আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম আপনি তো সরকারেই আছেন, তো এখন আর কি হবে আপনি মিটিং না করলে, আপনি বরং মিটিংটা উইথড্র করেন। তখন উনি বললো যে না আমাদের নেতাকর্মীরা মানে হতাশ হবে, এটা হবে সেটা হবে। আমি যতই হতাশ হোক আপনার সরকার তো ঠিক আছে। এবং ম্যাডাম সেই মিটিং উইথড্র করছে, এগুলি ইতিহাসে লেখা আছে, পেপার দেখলে বুঝতে পারি। তো কথাটা এই জন্য বললাম যে চেষ্টা আমরা যারা যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা আগেও করছি, কিন্তু দুঃখের বিষয় হইল যে দিন দিন কিন্তু ওই বিভক্তিটা আরও বেড়ে গেছে। এবং এই বেড়ে যাওয়ার পিছনে হলো আমাদের রাজনীতি। এখন রাজনীতি এবং অর্থনীতি কিন্তু একে অপরকে দিয়ে কোনোদিন ভালো হয় না, মানে একটা ছাড়া আরেকটা ভালো হয় না। কারণ অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে রাজনীতি, আর রাজনীতিকে পরিশীলিত করে অর্থনীতি। এখন আপনি যদি বলেন যে আমাদের বৈষম্য বেড়ে গেছে, এটা বেড়ে গেছে, অর্থনীতি খারাপ, সেটার জন্য কিন্তু যত না বিনিয়োগকারী দায়ী, যত না অর্থনীতিতে যারা জড়িত তারা দায়ী, তার থেকে অনেক হাজার গুণ বেশি দায়ী হইল রাজনীতি। অতএব যদি আমরা রাজনীতি ঠিক করতে না পারি তাহলে আমরা কোনো দিন কোনো কালে আমাদের এদেশের অর্থনীতিও ঠিক করতে পারবো না। এখন যে পর্যায়ে আমরা পৌঁছেছি, বাংলাদেশে রাজনীতি যতটুকু না এখন ক্রাইসিসে আছে, তার থেকে বেশি ক্রাইসিস হইল অর্থনীতিতে। তো আমার কাছে ঠিক মনে বুঝি না আমি যে কীভাবে আমরা এই অর্থনীতিকে ঠিক করব। কারণ অর্থনীতি এবং রাজনীতি যাকে 2 ভাই বা 2 বোন, একটাকে ছাড়া আরেকটা কখনো ঠিক হবে না। এবং যদি অর্থনীতিকে ঠিক করতে হয়, আয়ের বৈষম্য কমাইতে হয়, সেটা সামাজিক বৈষম্য হোক, সেটা আয়ের বৈষম্য হোক, সেটা সম্পদের বৈষম্য হোক, সেই বৈষম্য যদি আপনাকে কমাইতে যায় তাহলে আপনাকে প্রথম কেন্দ্রীভূত ক্ষমতা দেওয়ার রাজনীতিবিদদের ক্ষমতা কমাইতে হবে।